মঙ্গলবার রাত 10টা বাংলাদেশ সময় এবং এলএম কোচিং সেন্টারের 10তম ক্লাস, অর্থাৎ এর আগে আমরা 9টা আলোচনা করেছি। আজকে 10ম ক্লাসের আলোচনায় আমরা রেখেছি এলএম ডোজিং ও পর্যবেক্ষণ এবং পালস রুলস, অর্থাৎ এটার উপর আলোচনা করব এবং কিছু তথ্যকথা দিয়ে শেষ করার চেষ্টা করব। সুতরাং যারা আমার প্রিয় ছাত্রছাত্রীরা যোগদান করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি 10ম ক্লাসের এলএম ডোজিং ও পর্যবেক্ষণ এবং পালস রুলস। চলে আসুন। এই কথাটার অর্থ কি, ডোজিংটা কি? প্রথম প্রশ্ন আছে, এলএম আমরা জানি, শিখি। আজকে আমরা 6th এডিশনের এই যে মাত্রা, অর্থাৎ আমরা শক্তিটা জানলাম M1, M2, M3 এবং সেটা বুঝলাম, কিন্তু আমরা ডোজিংটা কিভাবে শুরু করব, অর্থাৎ প্রয়োগটা কিভাবে শুরু করব, সেটা নিয়ে আজকের এই আলোচনা নেই। এর আগে আমি আলোচনা করেছি যে সচরাচর 100 ml এর ভিতরেই শিশি হওয়া উচিত, কাচের হওয়া উচিত, ডিস্টিলার হওয়া উচিত, জাকি থাকা উচিত। এগুলো 8 দাগ 10 দাগ ভাগ করে আমরা বলছি। আজকে একটু আলোচনা করব। অর্থাৎ আমরা যেটা করতে যাচ্ছিলাম, অর্থাৎ দেখুন, সেদিন আলোচনা করেছিলাম ভাগ বাটোয়ারা কিভাবে করব। অর্থাৎ 100 ঝাঁকির ভাগগুলো এক একজনের এক এক রকম মতবাদ থাকতেই পারে। সেটাকে কিভাবে সুন্দর করে রূপ দিয়ে আমরা আমাদের প্রয়োগ করতে পারি। আমার সঙ্গে যারা আছেন তাদেরকে আগাগোড়া ভিডিও দিয়ে দেখিয়ে দিয়েছি কিভাবে ডোজিং বা মাত্রা ঠিক হবে এবং চিররোগের ক্ষেত্রে কি হবে, অ্যাকুইট রোগের ক্ষেত্রে কি হবে, সেন্সিবিলিটি যাদের আছে তাদের কি হবে, শিশুদের কি হবে, বৃদ্ধদের কি হবে, সে সকল মাত্রা আমরা আলোচনা রেখেছি। সুতরাং আজকে এই যে ডোজিং এবং পর্যবেক্ষণ, অর্থাৎ প্রয়োগ করার পরে যেটা বারবার বলে থাকি, 10 বার ঝাঁকি দিয়ে আপনি ওষুধ প্রয়োগ করবেন এক মাত্রা, বা যেটা আমরা ডোজিং বলতেছি। কারণ আমরা সেই 100 ml শিশি বা 60 ml শিশি কাচের বোতলে সেগুলোর পরিবর্তন করে আমরা হয়তো আমাদের মতন জেনারেশন করে নানা রকম সুবিধা অসুবিধার কারণে সেই ট্রান্সপারেন্ট গ্লাস শিশি পাওয়ার বিধায় আমরা হয়তো প্লাস্টিকের কথা বলেছি। প্লাস্টিকেরও 120 ml আছে, 60 ml আছে। আমি দীর্ঘদিন 60 ml করে থাকি। ডিস্টিলারটার ঠিক মতো অ্যাভেলেবেল নয় গতিকেই আমরা বাজারের খাওয়ার পানি যেগুলো বাজারে বিক্রি হয় সেটা দিয়ে শুরু করেছি। সেখানে ভুল ত্রুটি, মান অভিমান অথবা আমাদের থাকতেই পারে, কিন্তু তারপরও, অর্থাৎ যেহেতু বহুল প্রচলিত হয়ে আসছে, আমি করে যাচ্ছি, সেটার জন্য আমি এটা বললাম। কিন্তু সত্যিকার হইতেই কাচের বোতল ট্রান্সপারেন্ট ভালো, কিন্তু প্লাস্টিক ট্রান্সপারেন্ট 60 ml আমরা ব্যবহার করে থাকি, ফলাফলও পাচ্ছি। তার মানে এটা একদম অ্যাকুরেট এরকম কথা বলা যাবে না। ঠিক সেরকম বৃষ্টির ওয়াটার বলেন, ডিস্টিল ওয়াটার 1 নম্বর, বৃষ্টির ওয়াটার তারপরে আমরা বাজারে যেটা পান করে থাকি সেটা আমরা প্রয়োগ করে থাকি। তাতে করে তারতম্য কিছুটা থাকতেই পারে। এটার ফলাফল হয়তো একেবারে পূর্ণাঙ্গ না পেলেও 80-90% উপরে আমরা পেয়ে থাকি, সেবা দিয়ে যাচ্ছি। যারা হয়তো আরও অ্যাকুরেসি করার চেষ্টা করবেন তারা এগুলো আরও পুঙ্খানুপুঙ্খরূপে পালন করার আহ্বান জানিয়ে আজকে শুরু করছি ডোজিং। চলে আসি তাহলে 6ষ্ঠ সংস্করণের অবস্থা আমরা বুঝলাম, এলএম পদ্ধতি আমরা জানলাম এবং কাচের বোতল প্লাস্টিকের বোতলের পার্থক্য বুঝলাম, বৃষ্টির পানি এবং
ডিস্টিল ওয়াটার এবং আমাদের পানীয় পানির পার্থক্যটা আমরা জেনে শুনে ব্যবহার করতে শুরু করেছি। তাহলে কি হবে? আমরা পটেন্সি অর্থাৎ এলএম পটেন্সি বা এলএম শক্তি আমরা যেটা বলি, সেটাকে আমরা কি করেছিলাম? অর্থাৎ একটা পাওয়ার সঙ্গে একটা পাওয়ার 100 ঝাঁকি দিয়ে ডোজিং পদ্ধতি করেছি। অর্থাৎ একটা শক্তি যখন আমরা প্রয়োগ করব, তাকে ভাগ করার যে সিস্টেম, সেটাকে আমরা বলছি ডোজিং। অর্থাৎ কেউ 8 ভাগ, কেউ 10 ভাগ, কেউ 12 ভাগ। তাহলে সুবিধাটা হলো কি? কারণ ভাগগুলোর সেদিন আলোচনা করেছিলাম, আজকে আর ওদিকে যাব না। 100 ঝাঁকির ভিতরে আমরা কি করছি সেটাই, এবং কিভাবে আমরা প্রয়োগ করব। যেমন আমরা বলেছি অ্যাকুইড ডিজিজে আমরা বারবার সেই ওষুধগুলো প্রয়োগ করতে পারি, এবং 2 থেকে 3 বার 4 বার অথবা আধা ঘন্টা পর পর। শিশুদের বেলা কি করব, এবং ঘ্রাণ শক্তি দিয়ে আমরা কিভাবে বানিয়ে আমরা ব্যবহার করতে পারি সেটাও আমরা বলেছি। বাহ্যিকভাবে ব্যবহার করা যায় কিভাবে সেটাও আমরা জেনেছি। এখন আমরা আসি এই যে অ্যাকুয়েট, ক্রনিক, সেন্সিটিভ এবং শিশু যাদের বডি সেন্সিটিভ, অর্থাৎ একটা ওষুধ প্রয়োগ করার পরেই তার অ্যাগ্রিভেশন হয়, এবং সেই অ্যাগ্রিভেশনকে আমরা অনেক সময় কন্ট্রোল করতে পারি না, এবং পারি না গতেই এলএম পদ্ধতিতে আসছে। এলএম পদ্ধতিতেও অনেক সময় সেরকম হয়ে থাকে। অর্থাৎ যাদের সেন্সিটিভ বডি, যদিও সেটার পার্সেন্টেজ লোকের কম, অনেক সময় আমরা হয়তো বুঝতে পারি না। সেখানে আমরা যদি বলি অ্যাগ্রিভেশন এক জিনিস আর প্রুভিং আরেক জিনিস, আজকে এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। বলে অ্যাগ্রিভেশন তো বুঝলাম, আমি ওষুধ প্রয়োগ করলাম, সেটা বেড়ে গেল। আর প্রুভিংটা কি হলো? আমি যদি কোনো ওষুধ প্রয়োগ করি, সেটা যদি সঠিক না হয়, অর্থাৎ সেই 50 পদ্ধতিয়েই আপনার সেই রোগ সৃষ্টি হয়ে প্রুভিং হয়ে যায়, এবং সেখানে আমাদেরকে বুঝতে হবে কোনটা প্রুভিং, কোনটা অ্যাগ্রিভেশন। যে পার্থক্যটা একটু আলোচনা করব, তাতে করে আমরা প্রয়োগের ক্ষেত্রে আমরা যেন ভুল না করি। এই জন্য অনেক সময় বলি আমাদের সুবিধা হচ্ছে 50 মধ্যে যে কোনো সময় যে কোনো ওষুধ পরিবর্তন করা যায়, এবং সেই কারণেই আমরা সেটা বহুল প্রচার আশা করি, এবং প্রয়োগও আমাদের সুফল বয়ে আনে। এবং যেটা দীর্ঘ 25 বছর আমি অবজারভেশন করতেছি এবং করেই দেখলাম যে অনেক সহজ, অনেক রোগী অতি সহজে ভালো করা যায় যদি আমি এই কথাগুলো ফলো করার চেষ্টা করি। এবং সেই চেষ্টা করার বিধেই আমাদের এলএম কোচিং সেন্টারের উদ্ভাবন, এবং আমরা আগামী 6 মাসে যেন দক্ষতার সঙ্গে আমরা চিকিৎসা করতে পারি, সেই সুবাদে আপনাদেরকে এই সব আলোচনা রেখেছি। তাহলে চলে আসি, অ্যাগ্রিভেশন কি? অ্যাগ্রিভেশন হচ্ছে আমি যেই ওষুধটা দিলাম সেই লক্ষণটা ভালো না হয়ে অতিরিক্ত হয়ে গেল, অর্থাৎ সেটা বেড়ে গেল। এটা কিন্তু একদিক দিয়ে শুভ লক্ষণ। কিরকম শুভ লক্ষণ? যে আমার ওষুধের প্রয়োগের মাত্রা বেশি হয়েছে বিধায় অ্যাগ্রিভেশন হয়েছে, সেই মাত্রাকে আমরা কম করে নিয়ে আসব এবং আমাদের কন্ট্রোলে রাখার চেষ্টা করব। সেই সুবাদে দীর্ঘ আলোচনা করা হয়েছে। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে অ্যাগ্রিভেশন না প্রুভিং, বুঝবো কি করে? তাহলে আপনি যে লক্ষণটার উপরে ভিত্তি করে ওষুধের এলএম পদ্ধতি প্রয়োগ করলেন, সেই মাত্রাটা যদি বেশি হয়ে থাকে তাহলে তার লক্ষণটাও বেশি হয়ে যাবে। উপকার না হয়ে আরও সেই লক্ষণটা বাড়বে। তাতে করেই আমি বুঝে যাব এটা অ্যাগ্রিভেশন। কিন্তু নতুন একটা লক্ষণ যদি আসে এবং সেই লক্ষণের জন্য কোনো আপনার ওষুধও দেন নাই, তখন আপনাকে বুঝতে হবে এই রোগের প্রুভিং, অর্থাৎ এই ওষুধটা প্রুভিং। কথাটা বোধহয় নিশ্চয়ই সবাই হৃদয়ঙ্গম করতে পারছেন বা বুঝতে পারছেন, আমি জানি না। তারপরও বলছি, আপনি হয়তো জ্বর কমার ওষুধ দিলেন, কিন্তু প্রয়োগ করার পর দেখলেন জ্বর বাড়ল, হইতে পারে সেটা অ্যাগ্রিভেশন। কিন্তু আপনার জ্বর চিকিৎসা করতে গিয়ে দেখলেন তার মাথা ব্যথা আরম্ভ হয়ে গেল আপনার ওষুধ দেওয়াতে,
কীরকম? কিন্তু আপনার তো মাথা ব্যথার কথা ছিল না, আপনি তো জ্বরের ওষুধ দিয়েছেন, কিন্তু জ্বরের কথা চিন্তা না করে আরেকটা নতুন লক্ষণ পেলেন, তখনই আমরা বলবো প্রবীণ। প্রশ্ন আসছে, স্যার প্রবীণটা তো আমরা অনেকে তো নাও বুঝতে পারি, যারা অর্গানন জানেন তারা জানেন আমাদের ওষুধ সকল সুস্থ শরীরে পরীক্ষিত ওষুধ সকলেই আমাদের প্রবীণ হয়ে থাকে। অর্থাৎ আমি যে ওষুধটা এখন প্রয়োগ করেছি সেই ওষুধটা লক্ষণটা, যে ওষুধটা প্রয়োগ করেছি তার নতুন লক্ষণটা চলে আসলো, অর্থাৎ এই ওষুধটা ঠিক সঠিক হলো না। কি তথ্য কথা, কি সুন্দর কথা। হয়তো আপনারা মনে করবেন যে স্যার এটা তো এমন, আগে তো বলছেন কোনো বাড়েও না, কম বাড়ে, এখন আবার এগুলো জানিয়ে রাখার কথা বলছি, আমি কথা বলছি না। আপনাকে বুঝতে হবে আমি যেই লক্ষণের ভিত্তিতে ওষুধটা দিয়েছি এবং ডোজ বা মাত্রা ঠিক করে প্রয়োগ করেছি সেটার সেটা যেই লক্ষণ, সেই লক্ষণটা বাড়লো তাতে করে ঠিক আছে, সেটা অ্যাগ্রিভেশন। কিন্তু নতুন একটা লক্ষণ এসে আপনার চোখের সামনে দেখা দিল এবং তখন বুঝতে হবে সেটা প্রবীণ। তাইলে নিশ্চয়ই আপনার পার্থক্যটা বুঝতে পারছেন। আমি তো অনেক সময় বলি এই জন্য অনেকগুলো ওষুধ ভাগ করে রাখলেই, কারণ আমরা সিম্পল ওষুধগুলো প্রয়োগ করলে তার লক্ষণগুলো জানা থাকলে আমরা বুঝতে পারবো ভুলটা আমাদের কি হলো। তাহলে চলে আসি, একটা বুঝলাম যে এটা হচ্ছে পুরানো লক্ষণ বাড়লো, আর এটা হচ্ছে নতুন লক্ষণ দেখা গেলে আমরা প্রবীণের কথা চিন্তা করব। আর কি হতে পারে? আর ডিউরেশন। তারপরে যদি কথাটা আসে যে স্বল্পকালীন, অর্থাৎ দেখবেন যদি আপনার সেটা বাড়েও খুব কম সময়ের ভিতরে সেটা কমে যাবে। প্রথম কথা হচ্ছে যদি আমরা ওষুধটা প্রয়োগ বন্ধ করে দিই তাহলে কমে যাবে তাড়াতাড়ি, কিন্তু যদি প্রবীণ হয়ে থাকে তাহলে আর কমবে না। কারণ আপনার নতুন লক্ষণ পাওয়ার পরে আপনার ওষুধটা ডোজিংটা বন্ধ করে দিলেন। আমরা ঝাঁকি দিয়ে যে মাত্রা 8 ভাগ করেছি সেটা দিলাম না, কিন্তু সেটা যদি আমার অ্যাগ্রিভেশন হয়ে থাকে তাহলে অল্প সময়ের ভিতরে সেটা কমে যাবে। আর যদি সেটা প্রবীণ হয়ে থাকে তাহলে চলমান, সেটা বাড়বে বা কমবে না, কারণ সেটা প্রবীণের দিকে যাচ্ছে। কারণ আমরা যখন অর্গানন পড়ি, কারণ ওষুধের গুলো সুস্থ শরীরে প্রয়োগ করেই আমাদের ম্যাটেরিয়া মেডিকালগুলো লেখা, কোনো রোগের নাম দৃষ্টে লেখা নয়, সেগুলো লক্ষণের উপরে ভিত্তি করেই লেখা। যাই হোক, আমি এর বেশি বুঝতে যাচ্ছি না, কারণ অনেক সময় আমরা তালগোল পাকিয়ে ফেলব। আমাদের সহজ কথা হচ্ছে সিমটম যদি বাড়ে তাহলে আমরা বলবো অ্যাগ্রিভেশন, আর নতুন সিমটম আসলে আমরা বুঝবো সেটা প্রবীণ। আর কি, যেটা অল্পক্ষণ স্থায়ী হয় সেটা হচ্ছে অ্যাগ্রিভেশন, আর যেটা চলমান সেটা হচ্ছে প্রবীণ। তারপরে হলো আপনি যদি ওষুধটা প্রয়োগ করেন, তার কাছে যদি সিলেকশন ভালো হয় তাহলে তার ভালো নিশ্চিত, এবং সেটা মেন্টাল, অর্থাৎ মানসিকভাবে সে সুস্থ ফিল করবে। হয়তো অস্বস্তি বোধ করতে পারে, কিন্তু সুস্থতা তার মানসিক শারীরিক। আর যদি প্রবীণ হয়ে থাকে সেটা হচ্ছে বিরক্তকর এবং অস্বস্তিকর। আমরা যারা অর্গানন পাঠ করি বা অর্গাননের প্রুভিংয়ের ওষুধগুলো অথবা ম্যাটেরিয়া মেডিকাতে যে সকল লক্ষণগুলো দেখবেন প্রুভিংয়ের অনেক সিমটম আছে, যেগুলি এক্ষুনি হয়তো 2-1 পয়েন্ট আলোচনা করছি আপনাদেরকে বোঝার জন্য। সেটা হচ্ছে বিরক্তকর বা অস্বস্তিকর, অর্থাৎ কৃত্রিম একটা রোগ আপনার সৃষ্টি হয়ে গেল। কিসের মাধ্যমে? আপনি ওষুধের ভুল প্রয়োগের মাধ্যমে। যে ওষুধটা তো প্রয়োগ করেছেন সেটা হয়তো এই শরীরে কাজ করবে না, তখন প্রুভিং হয়ে যাচ্ছে, এবং প্রুভিংয়ের জন্য নতুন লক্ষণ হবে এবং সেটা বাড়বে, চলমান এবং বিরক্তিকর এবং অস্বস্তিকর। অর্থাৎ
আপনারা যেটা দিচ্ছেন রোগীটা সুস্থতা বোধ করবে, যেহেতু অ্যাকুয়েট রোগী, ক্রনিক ডিজিজ হলে আলাদা, সেগুলো আলাদাভাবে আমরা চিন্তা করার চেষ্টা করব। আর আর কি হতে পারে? আর হতে পারে এই যে অ্যাগ্রিভেশনটা ক্রমে ক্রমে আপনার পাওয়ারের অর্থাৎ ডোজিংয়ের মাধ্যমে ক্রমে ক্রমে উন্নতির দিকে যাবে, আর যদি সেটা প্রুভিং হয় ক্রমে ক্রমে খারাপের দিকে যাবে। আপনি তো বুঝলেন না, তারপর আর একটা ডোজ দিলেন, আরও খারাপ একটা নতুন লক্ষণ দেখা গেল এবং সেটা আরও খারাপ হয়ে গেল, তখনই বুঝতে হবে সেটা প্রুভিং, অর্থাৎ ওই রোগটাই তার হয়ে যাচ্ছে। আর অবজারভেশন, যেটা সবচেয়ে আমরা আজকে বলছি পর্যবেক্ষণ, এই কারণেই এই ডোজিং দিয়েই পর্যবেক্ষণ দিয়েই অ্যাগ্রিভেশন নাকি প্রুভিং, সেটা না জানলে আপনি চিকিৎসাও অনেক সময় বিভ্রাট হইতে পারে। অনেক সময় এই জন্য আমি কেন বলি জানেন, আমি বলি সিম্পল ওষুধগুলো প্রয়োগ করার পরে ভুলভ্রান্তি হইল, এই যে অ্যাগ্রিভেশন বা প্রুভিং হইল, আপনার সংশোধন করার সহজ পদ্ধতি, অ্যান্টিডোটের প্রয়োজন হয় না সচরাচর এলএম পদ্ধতিতে, কিন্তু শততম পদ্ধতিতে আপনার অ্যান্টিডোট ছাড়া কখনো চিকিৎসা করা যায় না, অর্থাৎ অ্যান্টিডোটের প্রয়োজন হইয়া পড়ে। আর এখানে প্রয়োজন হয় না, সে কারণে কি বললাম, এই প্রুভিং যখন দেখবেন তখনই ওষুধটা বন্ধ করে নতুন ওষুধের কথা চিন্তা করবেন, এটা অ্যান্টিডোটের প্রয়োজন হয় না। তারপরেও বলবো, যদি সেন্সিটিভ বডি হয়ে থাকে, যদি হয়ে থাকে, তাহলে অনেক সময় আমাদের হয়তো প্রয়োজন হতে পারে, সেটা রেয়ার। এই জিনিস মাথায় আনারও চেষ্টা করবেন না। আপনি দর্শন করেছেন, ওষুধ দিয়ে দিতেই থাকেন, আপনার যদি সেটা বুঝতেই পারেন এটা ওষুধও যায় গ্রেভেশন অথবা আমার চিকিৎসা ঠিকই আছে, তাহলে এই জন্যই আমাদের অনেক কিছু আরও দরকার সেইরকম। তাহলে যদি সেটা প্রুভিং হয়ে থাকে, দেন স্টপ করেই হয়তো অ্যান্টিডোট দিতে পারে বা নতুন ওষুধ ব্যবহার করতে পারেন। এই জন্যই আমরা কি রেখেছি, যখনই বিপদে পড়বেন তখনই নাক্স। আমি এই কথা বলছি না যে একেবারে আপনাকে নাক্স প্রয়োগ করতে হবে, কিন্তু ভুলভ্রান্তি আমাদের থাকতেই পারে। এই ভুলভ্রান্তি থেকে রক্ষা করার জন্য আমরা এই কতকগুলো কথা, অর্থাৎ অ্যাগ্রিভেশন এবং প্রুভিং এর পার্থক্যটা জানাই খুব জরুরি প্রয়োজন। আমরা যারা চিকিৎসা করে থাকি 50 করে আমরা ক্রনিক ডিজিজ চিকিৎসা করব, তাদের জন্যই এইগুলো খুবই প্রয়োজনীয়। এই অবজারভেশনটা না করতে পারলে অনেক সময় বুঝতে কষ্ট। এই জন্যই আপনাদেরকে সবসময় বলি সিম্পল ওষুধ দিয়ে শুরু করুন, কারণ সিম্পল ওষুধের গভীরতা কম এবং সেগুলো অনেক সময় এই যে প্রুভিংয়ের সিমটমগুলো বিশাল আকারে দেখা যায় না, কারণ আমাদের কিছু কিছু লক্ষণ যদি মিল থাকে তাহলে সেগুলোই অনায়াসেই প্রত্যেকটা ওষুধেরই কাছাকাছি ওষুধেরই দেখবেন একটার পরিবর্তে একটা দিলেও কাজ করে। তার কারণগুলো আপনি যদি একটা ওষুধের সঙ্গে 3টা ওষুধ মনে রাখেন, তাহলে দেখবেন এই 3টে ওষুধের একটা দিলেও আপনি তরুণ রোগের কাজ পাবেন। তার অর্থ এই কথা নয়, হইতেই পারে আগে পরে। আমরা ধরেন এর আগে যে আমি আলোচনা করেছিলাম, যেমন আমরা নাক্সের কথা বলি, আপনার মানসিক আঘাতের কথা চিন্তা করলে আপনি